ধরা যাক আমরা একটা জিনিসকে বৃত্তাকার বা সার্কুলার পথে চলতে দেখছি, যার গতিবেগের মান বা ম্যাগনিটিউড অপরিবর্তিত। গতিবেগের প্রতীক তীর চিহ্নটির দৈর্ঘ্য একই থাকছে, কারণ ম্যাগনিটিউডটা অপরিবর্তিত, কিন্তু মুখটির দিক বদলাচ্ছে ক্রমাগতই। মুখটির আচ্ছা, আর ছবিতে ডেল্টা টি সময়ের পার্থক্যে এই গতিবেগ ভেক্টরগুলোকে দেখানো হচ্ছে v1, v2 ইত্যাদিগুলো। দেখতে পাচ্ছ যে ওই ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক যে গতিবেগ, তার মুখটি বদলে যাচ্ছে ক্রমাগতই, এবং এই ডেল্টাটি তফাতে, সময়ের তফাতে যে দুটো ধরো ভেক্টর v2 এবং v1 ভেক্টর, তাদের যে পার্থক্য ডেল্টা v, সেইটা আমাদের বের করতে হবে, মানে v1। আচ্ছা, সেটা আমরা এখনই করছি। সেটা করব কি, এই আমরা জানি যে দৈর্ঘ্য ও দিক বজায় রেখে একটি ভেক্টরের অবস্থান পরিবর্তন করা যেতে পারে, তাতে কোনো ক্ষতি বৃদ্ধি হয় না। সেটা সেটা ওই ভেক্টরটির প্রতীক যে কোনো জায়গাতেই। আচ্ছা, কাজেই আমরা এই যে গতিবেগগুলো এঁকেছি v1, v2, v3 ইত্যাদি, তাদেরকে যদি সরিয়ে এক জায়গায় জড়ো করি, যাতে প্রত্যেকের ল্যাজ ওই একটা বিন্দুতে থাকে, সেটা আমরা করি এখন। আচ্ছা, তাহলে v2 বিয়োগ v1 ভেক্টর, যাকে আমি ডেল্টা v বলবো, সেটা হচ্ছে ওই v1 এবং v2র যে তীরগুলোর মাথা, তাদের যদি জুড়ে দিই সেই দিকটা, সেই তার যেটা দিক হচ্ছে সেটা, এবং পরিমাণ যেটা হচ্ছে, সেটাই হচ্ছে ডেল্টা ভি, বা এই পার্থক্য এই দুটো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির এই ডেল্টা ভি গুলো। আচ্ছা, আর এই আমরা এমনভাবে সময়গুলোকে সমানভাবে নিয়েছি যাতে এই ডেল্টা ভি গুলোর পরিমাণ একই থাকে, কিন্তু তাদের দিকগুলো ক্রমেই পাল্টে যাচ্ছে। তো এখন এই ডেল্টা ভিদের যদি আমি আবার ফিরিয়ে নিয়ে আসি, আমি প্রথম যেখানে আঁকছিলাম ছবিটা, তাহলে দেখব যে এই ডেল্টা ভি গুলো, প্রথম ডেল্টা ভিটা ধরো এই v1 এর যে আরম্ভ, সেখানে তার দিকটা হচ্ছে ফেরানো কেন্দ্র দিকে, এই বৃত্তটির কেন্দ্রের দিকে, এবং সেটি ওই সেই বিন্দুতে, যে বিন্দুতে রয়েছে বস্তুটি, তখন সেখানে যদি ওই বৃত্তের একটা স্পর্শক বা ট্যানজেন্ট টানা যায়, তাহলে সেই ট্যানজেন্ট এবং এই ডেল্টা ভি হচ্ছে একে অন্যের ওপর লম্ব, এবং সেটাই প্রমাণ যে ডেল্টা ভিটা হচ্ছে ঠিক কেন্দ্রের দিকে ফেরানো। বৃত্তের যে নিয়ম আছে, যে বৃত্তের ব্যাসার্ধ আর স্পর্শক সবসময়ই পারপেন্ডিকুলার বা রাইট অ্যাঙ্গেল, সেই জ্যামিতির সেই নিয়মটা থেকে। এইভাবে প্রত্যেকটা ডেল্টা ভি কিন্তু সেই একই, তাদের জ্যামিতিক নিয়মটা একই, যে তারা প্রত্যেকেই ওই কেন্দ্রের দিকে মুখ করা, এবং তারা ওই ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির সঙ্গে এই ডেল্টা ভি গুলো সবই সমকোণে রয়েছে। যেহেতু গতিবেগ ভি ক্রমাগতই পরিবর্তিত হচ্ছে, নিউটনের প্রথম নিয়ম অনুসারে নিশ্চয়ই কোনো প্রযুক্ত বল তার উপরে কাজ করছে, তা না হলে তো দিক বদলায় না, বা মানে গতিবেগ বদলায় না, গতিবেগ ভেক্টর। আচ্ছা, আর দ্বিতীয় নিয়ম অনুসারে এই ডেল্টা ভি গুলোকে যদি আমি, ডেল্টা ভি বাই ডেল্টা টি হচ্ছে ত্বরণ, হ্যাঁ, এবং সেই ত্বরণকে যদি আমি নিউটনের দ্বিতীয় নিয়ম অনুসারে ওই বস্তুটির ভর দিয়ে গুণ করি, তাহলে একটি বল
যার দিক হচ্ছে এই অ্যাক্সেলারেশন, যেটা হচ্ছে ডেল্টা ভির দিক, কারণ ডেল্টা টি সবসময় একটা স্কেলার। সেই জন্যে কেন্দ্রাভিমুখী বল একটা আসছে, যার নাম সেন্ট্রিপিটাল ফোর্স। এই সেন্ট্রিপিটাল ফোর্সটি বস্তুটিকে পথের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে ক্রমাগতই, এবং সেটিও সর্বক্ষণই এই v1 এর সমকোণে। বৃত্তাকার গতির পরিবর্তন সর্বদাই মানে ওই কেন্দ্রের দিকে ফেরানো, এই পরিবর্তনের যে মূল কারণটি মানে সেন্ট্রিপিটাল ফোর্সটি। আচ্ছা, এই ধরনের বলের উদাহরণ আমরা সর্বদাই দেখতে পাই, যেমন যে কোনো একটা বস্তু তাকে যদি সুতো বেঁধে ঘোরাই, যেমন পুরনো দিনে যে একটা খেলা খুব ছিল, চল ছিল ইয়ো, সেই ইয়োর দড়ির প্রান্তে ধরে তাকে যদি ঘোরাই, তাহলে দেখব যে সেটি বৃত্তাকারে ঘুরছে এবং দড়ির টান আমি পরিষ্কার অনুভব করছি। এই যে টান যেটা আমি অনুভব করছি সেটাই হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, এবং এই বলের প্রভাবেই গোলকটি ঘুরছে, এবং এই সেন্ট্রিপিটাল ফোর্সটি যোগাচ্ছি আমি আমার হাত। আরেকটি বিখ্যাত উদাহরণ হচ্ছে পৃথিবীর চারদিকে কৃত্রিম উপগ্রহ অথবা স্বাভাবিক উপগ্রহ চাঁদ, তাদের ঘোরা। এখানে পৃথিবীর মহাকর্ষ এদের বৃত্তাকার কক্ষপথে ঘোরাচ্ছে। এদেরও তাৎক্ষণিক গতি সর্বদাই আকর্ষণের দিকে সমকোণে থাকে, বৃত্তের যেটা ধর্ম। সবচাইতে বেশি কেন্দ্রাভিমুখী পরিচিত কেন্দ্রাভিমুখী বলের পরিচয় হচ্ছে বৃত্তাকার বাঁকানো পথে চলন্ত গাড়িতে বসে থাকা। দেখবে ধারের দিকে তুমি একটা বল অনুভব করছো, যে গাড়িটা যদি ডান দিকে মোড় নেওয়ার চেষ্টা করে, মানে সেরকম ভাবে যদি রাস্তাটা চলে, তাহলে তুমি এই কেন্দ্রটির কিরকম মানে একটা সেই মানে ট্যানজেন্ট, ওই রাস্তার ট্যানজেন্ট এর সঙ্গে দিকে একটা বল অনুভব করবে। প্রশ্ন হচ্ছে এই বলের উৎস কোথায়? কোনো দড়ি বা মহাকর্ষ তো আমাকে এই বাঁকের কেন্দ্রের দিকে টানছে না মোটেই। ভেবে দেখো তো কে হতে পারে? উত্তর হলো চাকা এবং পথের মধ্যে ঘর্ষণজনিত বল। এই জন্যেই ক্ষয়ে যাওয়া চাকা হলে বা ভেজা পথে বা তৈলাক্ত বা বরফে আবৃত থাকলে সে পথে খুব সাবধানে গাড়ি চালাতে হয়, তা না হলেই তুমি সেই মানে সেন্ট্রিপিটাল ফোর্সটি দিতে পারছে না বলে গাড়িটি বাঁকবেই না, সোজা চলে গিয়ে অ্যাক্সিডেন্ট করবে। এবং তুমি যদি খুব বেশি জোরে চালাও গাড়ি, তাহলেও সেই বাঁকটি নিতেই পারবে না গাড়িটা, কারণ গাড়িটা সোজা চলে যাওয়ার চেষ্টা করবে, কারণ সেন্ট্রিপিটাল ফোর্সটা এত বেশি হচ্ছে যে প্রয়োজনের বেশি, আবার সেটা রাস্তায় থাকতে তোমাকে অসুবিধার সৃষ্টি করবে এবং অ্যাক্সিডেন্ট হবে। সে কারণেই ওই বাঁকের সময় তোমার দুটো জিনিস দেখতে হবে। একটা হচ্ছে গাড়ি পেছলাচ্ছে না, মানে চাকাগুলো ঠিকঠাক আছে এবং রাস্তার মধ্যে কোনো রকম পেছল জিনিস নেই, এক নম্বর, সেই ঘর্ষণজনিত বলটি তোমাকে থাকতে হবে। আর দ্বিতীয় কারণটা হচ্ছে যে ওই গতিবেগটা তোমাকে ঠিক রাখতে হবে। এটা আমরা পরে আরো ভালো করে দেখতে পাবো যখন এর মাপটা আমরা এই যে সেন্ট্রিপিটাল ফোর্সটা হচ্ছে তার গতির সঙ্গে, গতিবেগের সঙ্গে কিভাবে সেটা সম্পর্কিত, সেটা যখন আমরা জানতে পারবো, তখন ব্যাপারটি আরো পরিষ্কার হবে। আর এবারে আরেকটা প্রশ্ন হচ্ছে এর সঙ্গেই জড়িত, সেটা হচ্ছে অত্যন্ত পেছল সমতলে কোনো চলাফেরাই কঠিন। কিন্তু কঠিন মানে সত্যি সত্যি যদি
কোনো ফ্রিকশন না থাকে, সেই সমতলে হাঁটা শুধু কঠিন নয়, অসম্ভব। এই ব্যাপারটা কখনো ভেবে দেখেছো কি? সেজন্য প্রথমে আমরা সবসময় মনে করি যে এই যে ঘর্ষণজনিত বল, এটা একটা মস্ত অসুবিধার সৃষ্টি করে। কোনো জিনিসপত্র, ভারী জিনিসপত্রকে ঠেলাঠেলি করা খুব কঠিন এবং আমাদের নানা কাজে বাধার সৃষ্টি করে। কিন্তু আমাদের নমস্কার জানাতে হবে যখন আমরা বুঝতে পারি যে এই বলের জন্যেই আমাদের জীবন চলমান।